হ্যালো এভরিওয়ান, প্রজেক্ট ম্যানেজমেন্ট টু আজকে কালকে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। বড় প্রজেক্টকে দাঁড়াতে গেলে গুড প্রজেক্ট ম্যানেজার দরকার। যেমন কোনো যুদ্ধে রাজার চেয়ে সেনাপতির ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। সেনাপতি যদি স্কিল্ড না হয় সব দিক থেকে, যুদ্ধ জিততে পারবে না। ঠিক তেমনই ভালো প্রজেক্ট ম্যানেজার এবং তার সাথে তার আন্ডারে যারা থাকছেন তারা যদি স্কিল্ড না হয় তাহলে একটা গুড টিম ওয়ার্ক তৈরি হয় না কোনো প্রজেক্টে। তাই এই যে আমরা বলছি না যে একটা বিজনেস সামিট করছি, বড় বিজনেস এখানে আসবে, তো কেন ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করবেন যদি না ভালো রিসোর্স এখানে পায়। রিসোর্স বলছে হিউম্যান রিসোর্স, মেটেরিয়াল আছে, সব কিছু আছে আমাদের কাছে, মানে বিরিয়ানি করার সমস্ত জিনিস আমাদের কাছে আছে, বাট রাঁধুনিটা নেই। তো এই রাঁধুনি তৈরির উদ্দেশ্যেই সেটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। দ্বিতীয় হচ্ছে যে রিয়েল এস্টেট সেক্টর, একটা হচ্ছে বড় গ্রুপ যারা হাউজিং কমপ্লেক্স তৈরি করছে। এখন একটা সময় তারাও ছোট ছোট বিল্ডিং, সিঙ্গল বিল্ডিং তৈরি করে গেছে, কিন্তু এখন তারা হাউজিং কমপ্লেক্সের দিকে যাচ্ছে। তার একটা আলাদা কারণ আছে, আমি পরবর্তী আলোচনায় আসব। কিন্তু যারা এই মিডিয়াম স্মল, মানে দোতলা তিনতলারও প্রমোটিং করছেন, চারতলারও প্রমোটিং করছেন, তো টার্নওভার যাদের ধরুন একটা বিল্ডিং কস্টিং করছে 1 কোটি 1.5 কোটি টাকা একটা বানাতে, G+4 এই ধরনের রেঞ্জে যারা বানাচ্ছেন, সেক্ষেত্রেও এই যে প্রজেক্ট ম্যানেজমেন্টে এত গাফিলতি থেকে যাচ্ছে, অনেকটা ল্যাক অফ দ্য নলেজ, ডিসিশনস মেকিং তাদের অভাব, ভুলভাল ডিসিশন নিচ্ছেন। তার ফলে বিভিন্ন আইনি জটিলতায়, বিশেষ করে পৌরসভাগুলোতে, কলকাতা কর্পোরেশনের আন্ডারে যারা বানাচ্ছেন, আইনি জটিলতা নিজেরাই সৃষ্টি করে ফেলছেন শুধুমাত্র তার ক্যালকুলেশনের অভাবে। এবং 10 বছর 12 বছর ধরে এক একটা প্রজেক্ট আমি যেগুলো হ্যান্ডেল করছি, ভেরি টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে বার করে ফেলছে। কেন? আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এবং এই কাজগুলো বার করাও আমাদের ক্ষেত্রে কিন্তু বহুত রিস্ক ফ্যাক্টরের কাজ, ঠিক আছে? কেন? হিউজ মানি এর মধ্যে ইনভলভড আছে। সেইগুলোকে ঠিক মতো যদি স্টেপিং করে যদি আমরা বার না করতে পারি, তো অবভিয়াসলি আরও লস হবে। তো এখনও পর্যন্ত 22 ইয়ার্স এক্সপিরিয়েন্সে এমন প্রজেক্ট হয়নি যেগুলো বার করেনি। এবং ভবিষ্যতেও যারা এই ধরনের বিপদের মুখে পড়ে, সিঙ্কিং কোম্পানি যেগুলো থাকে, সিঙ্কিং হয়ে গেছে, বিজনেস করতে গিয়ে গাইডেন্স বা তার যে কনসালটেন্ট ছিল, যে কোনো কারণেই হোক, যে সেটার সমুদ্রে ভাসছে না, আস্তে আস্তে করে সিঙ্ক হচ্ছে, তো এরকম বহুত কোম্পানিকে আমরা তুলে দিয়েছি, ওপর দিকে আবার লাইন ট্র্যাকে এনে দিয়েছি। সো গুড ম্যানেজমেন্ট হচ্ছে, এবং ডিসিশনস মেকিং যদি ঠিক টাইমে ঠিক সময় না হয়, তাহলে কিন্তু আপনি সেই কোম্পানি চালাতে পারবেন না। তো আজকে ট্যাগলাইনের হেডিংটা দিয়েছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট পাঁচিলের ওপারে। প্রজেক্ট ম্যানেজমেন্ট পাঁচিলের ওপার আর পাঁচিলের এপার বলতে বিষয়টা আমি এটা বোঝাতে চেয়েছি, ধরুন আমি একটা জমি নিয়ে কিছু একটা করব ভাবছি, সেই জমিতে আমি চাষ করতে পারি, সেই জমিতে আমি মাছ চাষ করতে পারি, সেই জমিতে আমি কাল্টিভেশন করতে পারি, বিভিন্ন চাষাবাদ করতে পারি, এবং সেই জমিতে বাড়ি করতে পারি, সেই জমিতে শপিং মল করতে পারি। সেটা ডিপেন্ড করছে মার্কেটের উপর। এখন এই যে ডিসিশনটা কে নেবে, সে হচ্ছে যে ওনার, অর্থাৎ যে ইনভেস্ট করছে বা যে এই প্রজেক্টটা তৈরি করছে, সে ইনভেস্টার থেকে টাকা নিচ্ছে, নিয়ে জিনিসটাকে দাঁড় করাবার চেষ্টা করছে। সেখান থেকে যে রেভিনিউ হবে ইনভেস্টারকে রিটার্ন করবে এবং তার প্রফিট মানিটাকে বার করবে। কনসেপ্ট, এটাই হচ্ছে বিজনেস কনসেপ্ট।
এখন এই প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে যে আগের দিন আলোচনাটা করেছিলাম, যে আমি বলেছি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই যে ডিসকাশনগুলো আমরা করছি, যদি কোনো বেকার ছেলে, বেকার এই অর্থে যে উচ্চ মাধ্যমিক পাস করেছে, কি করব ভেবে পাচ্ছি না, সংসারে প্রচুর চাপ, একটা যদি 15-20 হাজার টাকার একটা চাকরি পাওয়া যায় অবশ্যই ভালো। তো যদি সেই স্কিলটাকে ডেভেলপ করতে পারে, আমি রাস্তাটা দেখিয়ে দিতে পারি, তো আজকের দিনে দাঁড়িয়ে 20-30 হাজার টাকার একটা চাকরি এই রিয়েল এস্টেট ফিল্ডে কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। শুধু তার অনেস্টি এবং হার্ড ওয়ার্ক ওয়ার্কার হতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, পেশেন্সটাকে ধরে রাখতে হবে, অবজারভেশন পাওয়ারটাকে মারাত্মক রাখতে হবে, আর টেকনিক্যাল অ্যানালাইসিস। তো আমি পাঁচিলের ওপারে বলতে সেই সব ডেভেলপারদের বোঝাতে চেয়েছি যখন যারা ভুলভাল ডিসিশন নিয়ে নেয়, ক্যালকুলেশন তাদের রং থাকে, শর্টকাট কিছু রুট তারা চেষ্টা করে এক্সকেপ করতে, আমি তাদের বোঝাচ্ছি। আমি বিভিন্ন জায়গায় দেখছি যে এইভাবে ব্যবসা করতে গিয়ে, একটা প্রজেক্ট করতে গিয়েই প্রফিট বার করাচ্ছে, দেনায় ডুবে যাচ্ছে। আর দেনায় একবার ব্যবসায় যদি ডুবে যান, তো সেখান থেকে রিকভারি করা ভেরি টাফ। কেন জানেন? তার যে ডিসিশন নিচ্ছে, যে স্কিল, সেগুলো মাথার মধ্যে ইনবিল্ড হয়ে কিন্তু বসে আছে। সেখান থেকে আবার একটা ডাইভারশন করতে হবে, করে নতুন টেকনিককে অ্যাডাপ্ট করতে হবে, সেই যে স্কিলটা তাদের থাকে না। তারা একটা চিরচরিত গদে চলে। অনেক দেখেছি, এর প্রজেক্ট চালু করলো, প্রথম টাকা একটা ধার নিল, ধার নেওয়ার পর শুরু করলো, দেখলো আরও টাকা দরকার, আবার আরেকজনের কাছে ধার নিল। একবারও সে ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউতে সে চিন্তা করে না সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এবং এই যে কসবা কেসটা যেটা আপনি দেখেছেন, যে সেম জিনিস, ধার নিয়ে এমন একটা অবস্থা যে নিজেদের এত পাওনাদার বাড়িয়ে ফেলেছে যে সুসাইড করা ছাড়ার কোনো উপায় ছিল না। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের ভূমিকাটা কতটা তাহলে বুঝতেই পারছেন। তো আমরা রিয়েল এস্টেট নিয়ে আমরা আলোচনা করছিলাম যে পাঁচিলের ওপারে, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টকে বা প্রজেক্ট ম্যানেজার বলুন, যাই বলুন, প্রজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্টটা দিয়ে যদি আলোচনা করি, এর দুটো উইংস হচ্ছে। একটা হচ্ছে প্রজেক্ট শুরু করার আগে একটা আমরা ডিপিআর বানাই, যে এই জমিটা নিয়ে এর প্রসপেক্টসটা কী, যে আমি এত টাকা ইনভেস্ট করছি, আমার কত দিনেতে আমার সেই টাকাটা রিটার্ন হবে, এটা একটা বিষয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে পাঁচিলের ভেতর, অর্থাৎ আমি তো ঠিক করে নিয়েছি এই জিনিসটা বানাবো, সেগুলোকে মাইক্রো লেভেলেতে ভাগ করে নেওয়া উচিত, করা হয় সাব অ্যাক্টিভিটিসগুলো, তার কতটা সময় লাগবে সেই এক একটা সাব অ্যাক্টিভিটিস কমপ্লিট হতে, এবং তার মনিটারি ইনভলভমেন্ট, এই দুটোর ওপর ডিপেন্ড করছে আপনার পুরো হোল প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে সেকেন্ডটা আপনাদের বললাম, পাঁচিলের ভেতরটা, সেটার বেশি ডিপেন্ড করছে পাঁচিলের এপারের যে ডিসিশানটা আমরা ফার্স্ট স্টেজে নিচ্ছি, সেই ডিসিশান যদি আমাদের ভুল হয়, তাহলে কিন্তু পুরো জিনিসটা, পুরো অঙ্কটাই আপনার ভুলে যাবে। সুতরাং এই প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে তড়িঘড়ি না করে কতগুলো বিষয়কে মাথায় রাখতে হবে। কী কী বিষয়? প্রথম বিষয় হচ্ছে যে একদম গোদা বাংলায় যেটা আমরা বলি, আপনারা জানেন, নাথিং নিউ, যে আমি 100 টাকা ইনভেস্ট করছি, আমি এই 100 টাকা ইনভেস্ট করে কিছু একটা প্রোডাক্ট তৈরি করছি, সেই প্রোডাক্টটা আমাকে মার্কেটে বেচতে হবে। আমি ধরে রাখলাম 120 টাকা, 130 টাকা, আমি একটা এক্সপেক্ট করছি তার সেল ভ্যালু আমি পেয়ে যাব, যে প্রোডাক্টটার যে ডিমান্ডটা তৈরি করবে সেটা 130, 135, 140, হোয়াট এভার ইট মে বি, এবং আমি 30 টাকা লাভ করব, তাই তো? সেটা কদিনে, এক্সপেক্টেড টাইম একটা ধরে রাখলাম, যে টাইম আমি 1 year, টাইম ইজ এ 6 month, টাইম ইজ এ 3 মাস। তো যত সময়, কম সময়ে আমি এটাকে রিকভারি করতে পারবো, আমার প্রফিট মার্জিন বেশি হবে। এর মধ্যেও আর একটা জিনিস যেটা আমরা ক্যালকুলেশন করেই না সাধারণ মানুষ, এক্সকালেশন ইনফ্লেশন রেট। এক একটা জায়গার ইনফ্লেশন রেট কিন্তু এক এক রকম।
ভারতবর্ষের এক একটা রাজ্যের ইনফ্লেশন রেট এক এক রকম। ওভারঅল জিওআই অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে 4.2 থেকে 5, বাট ওয়েস্ট বেঙ্গলে সেটা একটু হাই, অন্য জায়গায় গেলে একটু কম। মানে অ্যাভারেজে আমি যে জায়গায় আমি কাজ করছি তার ইনফ্লেশন রেটটা আমরা ক্যালকুলেশন করি না। অর্থাৎ আমি যদি ডিসাইড করি যে 100 টাকা আমি ইনভেস্ট করছি আগে এবং এক্সপেক্ট করছি যে 1 বছর বাদে আমি 120 টাকা পাবো, সেই ক্যালকুলেশনটা ভুল। তার কারণ হচ্ছে যে টাকার ভ্যালু কিন্তু ইনফ্লেশন রেটের জন্য কমে যাচ্ছে। অর্থাৎ যেটা আমি 120 টাকা ভাবছি যে আমি পেয়ে যাব, সেইটা আমার এসে দাঁড়াচ্ছে যদি 6% বা 7% হয়, সেখানে 6-7 টাকা কিন্তু জিনিসটা ভ্যালুয়েশনের জন্য কমে যাচ্ছে। এই যে ক্যালকুলেশনটা একটা আছে, সেটা কিন্তু আমরা অনেকেই করি না। সেই জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট এমন একটা জিনিস যে এই প্রজেক্ট করব, যে কাজটা করব, সেই কাজটার যে প্রোডাক্ট তার সেল ভ্যালু অর্থাৎ মার্কেট ডিমান্ড আমার কী, তবেই আমি সেই জিনিসটা বানাবো, যত তাড়াতাড়ি আমি সেল করতে পারবো। আর রিয়েল এস্টেট এমন একটা জিনিসটা তৈরি করার ক্ষেত্রে একটা বড় প্ল্যানিং আছে যে কত সময় কত তাড়াতাড়ির মধ্যে আমি এই প্রজেক্টটাকে কমপ্লিট করতে পারবো। সুতরাং স্টার্টিং পয়েন্ট টু দ্য ফিনিশিং পয়েন্ট, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট যে আমি কোন রুট চুজ করব, যেখানে আমার বিল্ডিং স্যাংশন থেকে শুরু করে বিল্ডিং সিসি অবধি নেওয়া, এই যে রুটটা আমি চুজ করছি সেই রুটটা যেন স্ট্রেট ওয়েতে আমার হয়। এই সব জায়গায় যদি ডিসিশনস মেকিংয়ের ক্ষেত্রে যদি একটু সামান্য ভুলভাল হয়, সুতরাং এত টাকার যে আমি ইনভলভমেন্ট, আমি যেটা ভাবছি যে আমি 120 টাকা আমি পাবো, 20 টাকা আমার প্রফিট থাকবে, সেটা কিন্তু থাকবে না। এমন ক্ষেত্রেও দেখা গেছে যে সেল ভ্যালুর যে এক্সপেন্ডিচারটা আপনার বেশি হয়ে গেল এবং সেখান থেকে সিঙ্কিং অবস্থায় চলে যাবে। তো ডেভেলপারের মাথায় হাত, তখন কমপ্লিট প্রজেক্ট করতে গেলে মার্কেট থেকে টাকা তাকে তুলতে হবে। অনেক ক্ষেত্রে নানা ঠক মানুষের কাছে পড়ে যায়, যেখানে চড়া ইন্টারেস্টে সে টাকা পায় এবং চড়া ইন্টারেস্ট যখন হয়ে যাচ্ছে সেইটাও কিন্তু এক্সকালেট করছে তার প্রজেক্ট এক্সপেন্ডিচারের সাথে। 1 বছর 1.5 বছর যদি এইভাবে কাটিয়ে যায়, তো দেখা যাবে যে এমন একটা জায়গায় মনিটারি পজিশনটা চলে গেল যেখান থেকে আর রিকভারি করা সম্ভব নয়। সুতরাং এই যে ক্যালকুলেশনের একটা বিষয়, যে ডেভেলপার যিনি কাজ করবেন তার এইটাকে মাথায় সব সময় চক আউট করতে হবে, সব সময় চক আউট। কিন্তু এটা সাধারণ একটা ক্যালকুলেটর দিয়ে বসলাম আর খাতা পেনে করলাম তা নয়। এখন নানা ধরনের সফটওয়্যার আছে, আমি ধীরে ধীরে সেই জিনিসগুলোর মধ্যে ঢুকবো। কিন্তু এইটা মাথার মধ্যে নিয়ে নিন যে আমি যে টাকাটা ইনভেস্ট করব, আমার সেল ভ্যালু কত, সেইটা সঠিকভাবে কিন্তু ডিটারমাইন করতে হবে। ঠিক আছে। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমার প্রজেক্টটা সঠিক টাইমে আমাকে শেষ করতে হবে। যদি সঠিক টাইমে আপনি শেষ না করেন, আস্তে 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 করে আপনি বিপদকে ইনভাইট করছেন। আমি অনেক প্রজেক্ট দেখেছি যে শুরু করলো সুন্দর প্রজেক্ট, হট করে তাদের কি মাথায় হলো যে না আমি এইটা করব না, রেসিডেন্সিয়ালের সাথে এটাও বানাবো, এটা করব না এটাও বানাবো। এবং কলকাতার, বিশেষ করে কলকাতার অঞ্চলে আমি এরকম দেখেছি, তার মাথায় কেউ ভূত চাপিয়ে দিল যে আইন বহির্ভূত কাজও সেটাকে আমি রেগুলারাইজ করিয়ে আনতে পারবো। এই ধরনের রিস্ক ফ্যাক্টর নিয়ে যেখানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়, এই ধরনের রিস্ক ফ্যাক্টর আমি বলবো জুয়ার সমান আর কি। তো ব্যবসাদার কিন্তু জুয়ারি নয়। তো এই জুয়ারি যারা করতে যাবেন তারা কিন্তু বিপদে পড়বেন। এই ধরনের প্রচুর প্রজেক্ট আমাদের কাছে আছে যেগুলো বিভিন্ন আইনি জটিলতার জন্য আটকে গেছে। কোনো দরকার ছিল না সেই একটা সিম্পল প্রজেক্ট। ফার্স্ট হচ্ছে এই ডিসিশনস মেকিং, যে আমি যেখানে বানাচ্ছি তার মার্কেট সার্ভে করা, যে আমার ডিমান্ডটা কোন জায়গায়, এবং সেখান থেকেও আমি ধরুন বানিয়ে ফেললাম একটা রেসিডেন্সিয়াল, তারপর মনে হলো না এটা কমার্শিয়াল করা যেতে পারে, আইনে কতটা সহযোগিতা পাবো। তো এই যে বিষয়গুলো, সেই জায়গাটা না নিয়ে যে
দিল মাঙে মোর, আমি আরও বেশি কিছু করতে চাই এবং করতে গিয়ে গাড্ডায় পড়বে। এবং প্রজেক্টকে বার করে আনা, যে আমার প্রজেক্ট ডিলিং হচ্ছে, একটা সিসি আমি নিতে পারছি না, কেন নিতে পারছি না, কোন জায়গায় আটকাচ্ছে। প্রথমেই আমরা যে রুটটা ধরি, স্ট্রেট রুট ধরি না, প্রথমেই আমরা একটা রং রুট ধরি, একে ধরে তাকে ধরে এইভাবে পাস করানো। অ্যান্ড এই যে কনসেপ্ট, একটা বিজনেসম্যান যারা গুড বিজনেসম্যান তারা আগে ফার্স্ট ফলো করবে আইনটা। আইনের বাইরে কেউ নয়, দেশের রাষ্ট্রপতি বলুন, প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, আমরা। এবার প্র্যাকটিক্যালি যেটা হয় যে আইনকে আমরা ভারতবর্ষের মতো দেশে কিছু ক্ষেত্রে আমরা পারচেস করি, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। বাট সেই অংশটাই পারচেস করি যেটা আইনে প্রভিশন আছে। হয়তো আপনার ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হলো না, অন্য একজনের ক্ষেত্রে অ্যাপ্লাই হলো, ঠিক আছে। তো এই যে অ্যাপ্লাই করাটা, যে আমার এই ধারাটা দিলে আমি বেরিয়ে যেতে পারবো, সেই ডিসিশনস মেকারকে, সেই ডিসিশনস মেকার হচ্ছে গভর্নমেন্ট, জিওআই বা কেউ অথরিটি। তো আমি চাইছি আমার এই ধারাটা আসুক, ধারাটা আছে, সেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই হতেও পারে, নাও হতে পারে। এবার আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কী কী করতে হবে, দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্টস। ওকে, সো আশা করছি জিনিসগুলো আমি বোঝাতে পারছি যতটা সংক্ষেপে, যতটা সরল করে। এবং এই কথাগুলোর বলার বিষয় যেটা হচ্ছে যে ডিসিশনস মেকিং ইন দ্য ফার্স্ট স্টেপ। আমি একটা জমি নেওয়ার পর টাইম নিন, মার্কেট সার্ভে করুন, যে আমি যে প্রোডাক্টটা বানাতে যাচ্ছি সেটার সেল ভ্যালু কি হবে, আজকে তার মার্কেট ভ্যালু কি, আজ থেকে 2 বছর বাদে, বা বিল্ডিংটা যদি আমি 1 বছরের মধ্যে কমপ্লিট করি তাহলে তার মার্কেট ভ্যালু কী হবে, সেই একই জায়গায় থাকবে না বাড়বে না ড্রপ হবে। সো দ্যাট পয়েন্টটাকে আপনাকে, এই যে দূরদৃষ্টি যেটা বলে, সেটাই কিন্তু তার জন্যই আপনি এগোতে পারবেন। সুতরাং এই পয়েন্টগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে পাঁচিলের ওপারে যারা আছে। এবং একটা জিনিস সবসময় মানতে হবে, যতটা ইচ অ্যান্ড এভরি পয়েন্টকে আইন মেনে বিজনেস করুন, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। এর কথা শুনলাম, ওর কথা শুনলাম, চার্টার্ড অ্যাকাউন্ট বললো আরে আপনি এত টাকা দেবেন আমি বাঁচিয়ে দেবো, কোনো ইঞ্জিনিয়ার এসে বললো আরে দাদা আপনি করুন না, আমি আছি, কর্পোরেশনকে আমি সামলে দেব। এই যে জিনিসগুলো অ্যাডাপ্ট করে আপনারা চলেন, সেটাই হচ্ছে যারা, যেখানে মনিটারি ইনভলভমেন্ট এত বেশি, সেখানেই বিপদে পড়ে। আমি তার চেয়ে ট্যাক্স দেব, দিয়ে কাজ করব, আমি তার চেয়ে আইন যা আছে আইন মেনে কাজ করব। কিন্তু একবার যদি গলত পথে চলে যান, সেখান থেকে বার করতে যাওয়া, বিশেষ করে আমরা যে ক্রিটিক্যাল কাজগুলো করি, ভেরি 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 ডিফিকাল্ট অ্যান্ড ভেরি রিস্ক ফ্যাক্টর সেখানে কাজ করে, রিস্ক ফ্যাক্টর খুব বেশি কাজ করে। সুতরাং প্রজেক্ট ম্যানেজমেন্টের এই বিষয়গুলোকে সবসময় মাথায় রাখবেন, যে ডিজাইন স্টেজ অর্থাৎ পাঁচিলের এপারের ডিসিশন যেন কংক্রিট ডিসিশন হয়, এবং এক বিজনেস মোড ইজ এ কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি আমি প্রোডাক্ট দেব, এবং কোন গ্রুপ অফ পিপলসের জন্য আমি জিনিসটা তৈরি করছি তার মার্কেট ভ্যালু কত, আজকে কী আছে, যখন আমি এটাকে শেষ করব তখন কী হবে। অ্যান্ড এইটা করার জন্য যে রিপোর্ট আমরা তৈরি করি, দ্যাট ইজ দ্য ডিপিআর, দ্যাট ইজ দ্য ডিটেল প্রজেক্ট রিপোর্ট। ডিটেল প্রজেক্ট রিপোর্ট দুটো অংশে, একটা হবে আমি যে প্রোডাক্টটা তৈরি করছি তার একটা কস্টিং, তার টাইম ফ্রেম, যে কবে থেকে কবে আমি আজকে থেকে শুরু করলে কবে এই প্রজেক্টটা আমার শেষ হচ্ছে, দ্যাট ইজ দ্য টাইম ফ্রেম। অ্যান্ড তার কস্টিং, যে টোটাল হচ্ছে আমার এইভাবে চালালে আমার এই টাকায় 100 টাকা লাগছে এই প্রোডাক্টটা বানাতে, এবং 100 টাকা কি ক্যাশ ফ্লো, অর্থাৎ এই যে প্রোডাক্টটা বানাতে 100 টাকা, তো প্রোডাক্টের এক একটা ফেজে এক এক রকম আমার ক্যাশ ফ্লো হচ্ছে, তো সেই ক্যাশ ফ্লোটাকে আমাকে তৈরি করা, তাহলে আমি বুঝতে পারবো কোন মাসে কোন ক্যাশ ফ্লোটা হচ্ছে। সেক্ষেত্রে আমি ক্যাশ ফ্লোটাকে কমাতে পারি, বাড়াতে পারি। বাট
এই টোটাল জিনিসটা করার জন্য আমার কোয়ালিটির সাথে, প্রোডাক্টের কোয়ালিটির সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। সো দ্যাট ইজ আ ফ্যাক্ট হচ্ছে এইটা। এবং তারপর একটা ফিজিবিলিটি রিপোর্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট অ্যান্ড দ্য মার্কেট সার্ভে, যে আমার এইটার ডিমান্ড কত আসবে। আমি মার্কেটকে আমার প্রোডাক্টে পুশ করব না, মাথায় রাখবেন। দ্য ফিলিপস কডলার ইজ আ মাস্টার অফ দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট, যে টু আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট ডিমান্ড, এই জিনিসটাকে বার করাটা সবচেয়ে বড় কথা। দক্ষ ম্যানেজার কিন্তু এই কাজটা করে, তার প্রোডাক্টের ডিমান্ডটা কত, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে আমার এই প্রোডাক্টটা বানাচ্ছি এর ডিমান্ড কত। একটা সময় একটা ধারণা ছিল যে প্রোডাক্টটা তৈরি করার পর সেটাকে পুশ করতো, আমার প্রোডাক্ট এই, আমার প্রোডাক্ট সেই, এটা কিনলে এটা ফ্রি, এটা কিনলে ওটা ফ্রি। সেই কনসেপ্ট কিন্তু নেই। আমি প্রোডাক্টটা মার্কেটকে অ্যানালাইসিস, এখন উল্টো জিনিস, যে মার্কেটের ডিমান্ড কত আছে, আমার এই এলাকার মধ্যে এই স্কোয়ার ফিট রেঞ্জের ফ্ল্যাট মানুষ কতজন খুঁজছে, মানুষ কি চাইছে, মানুষ কোন কোন ফেসিলিটি দিলে সে আসবে, এবং সেইটার সার্ভে করার পর সেই টার্গেট গ্রুপ অফ পিপলকে করার পর শুরু হয় ডিজাইন। আমি রিয়েল এস্টেটের ক্ষেত্রেই বলছি, প্রজেক্ট ডিজাইন। আমি বলেছিলাম না যে হাউজিং প্রজেক্ট কেন যাচ্ছে বড় গ্রুপ, আজকে মার্লিন গ্রুপ থেকে, পিএস গ্রুপ থেকে অনেক গ্রুপ আছে যারা হাউজিং প্রজেক্টের দিকে যাচ্ছে। হাউজিং প্রজেক্টে তারা এই ডিটেলস সার্ভেটা করেছেন, করে দেখছে যে হ্যাঁ, এই গ্রুপ অফ পিপলসের জন্য আমি এই ফ্ল্যাটটা দিতে পারি, অ্যান্ড দে অ্যাকচুয়াল নিড আছে তাদের। দু ধরনের বায়ার্স আছে, যে 4 কোটি টাকার ফ্ল্যাট কিনছে তার কিন্তু নিডস নেই, সে লাক্সারির জন্য কিনছে। আর যে 40 লাখ টাকার ফ্ল্যাট কিনছে বা 25 থেকে 40 রেঞ্জের ফ্ল্যাট কিনছে তার কিন্তু নিড আছে। সো দ্য নিডের একটা আলাদা ডিমান্ড, লাক্সারি তার জন্য একটা আলাদা ডিমান্ড। সো দ্যাট ডিমান্ডস, এই রেশিওটাকে দেখে আমায় কিন্তু একটা প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে যেতে হবে। এবার ছোটো মিডিওকার প্রজেক্ট তাদের কথা বলি। সে আমি যেখানে হাউজিং প্রজেক্ট হচ্ছে তার বাইরে আমি একটা ফ্লোর বানাচ্ছি। দেখা গেল আমার 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম আর মার্লিন গ্রুপের 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম জাস্ট কিছু টাকার ডিফারেন্স। মানুষ কিন্তু মার্লিনকে চুজ করবে, আপনাকে নয়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দ্য ট্রাস্টিং। বিজনেসের এই ট্রাস্টটা হচ্ছে বড় জিনিস, যে এর কাছ থেকে প্রোডাক্টটা নিলে আই এম দ্য সেফ ইন দ্য অল রেসপেক্ট, মানে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিলে সে অল রেসপেক্টে সেফ নয়। ইন দ্য পয়েন্ট হচ্ছে যেটা আমাকে ট্রাস্ট, এই দুটো ট্রাস্টের জন্য এই ডিফারেন্সটা হচ্ছে। এবং অনেক বড় প্রজেক্ট যেগুলো হাউজিং প্রজেক্টের আশেপাশে ছোটোখাটো প্রজেক্টগুলো মার খাচ্ছে, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, বিকজ তার মেনটেনেন্স বলুন, তার কোম্পানির গ্রোথ বলুন, এইগুলো সে মার্লিনের সাথে পেরে উঠছে না বা পিএস গ্রুপের সাথে পেরে উঠছে না। সুতরাং এই যে মিডল যারা কাজ করছেন, যে কোয়ালিটি অ্যান্ড দ্য ব্র্যান্ডিং ইজ দ্য মোস্ট। আমি আজকের দিনের জন্য বিজনেসটা করতে আসিনি, আমি এটা পরম্পরাটা করব। পরম্পরা, এই চিন্তাধারাটাকে আনতে হবে, একটা পরম্পরার মধ্যে বিজনেস করব। সো পাঁচিলের এপারের ঘটনাটা হলো এইটাই। অ্যান্ড এই ডিপিআর তৈরি করার একটা বড় বিষয় আপনাদের বললাম। তো এটা বিশাল একটা সাবজেক্ট। তো যতটা মোটামুটি একটা হিন্স বা ইন্ট্রোডাকশান এইগুলো দিলাম। আগামীকাল এই ক্যাশ ফ্লো অ্যান্ড প্রজেক্ট রিপোর্ট কীভাবে তৈরি করবেন, মার্কেট সার্ভে কী করে করবেন, তার ওপরে আমার ভিডিও থাকবে। তারপর আমরা ঢুকবো পাঁচিলের ভিতরে। ওকে, গুড নাইট।